বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। তো আমরা জি, ডেসটিনি 2000 লিমিটেড তথা ডেসটিনি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণজনিত বিষয় নিয়ে আমরা যে প্রোগ্রামটা শুরু করেছি ডেসটিনি মুভমেন্ট কর্মসূচি। তো আমাদের আজকের এই ডেসটিনি মুভমেন্ট কর্মসূচিতে আজকে অতিথি হিসেবে মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন ক্ষেতলাল জয়পুরহাট থেকে আমাদের একজন বিনিয়োগকারী। উনি আহ, একাধারে একজন চলচ্চিত্র অভিনেতা এবং একাধারে চলচ্চিত্র পরিচালকও বটে এবং একই সাথে সংবাদ মাধ্যম এবং মিডিয়াতেও যথেষ্ট পরিচিতি ওনার আছে এবং একই সাথে আমাদের প্রতিষ্ঠানের প্রতিও যথেষ্ট আন্তরিকতা এবং নিবেদিত মনোভাব নিয়ে উনি দীর্ঘদিন ধরে আমাদের সাথে আছেন এবং একই সাথে আহ, আমাদের শুভাকাঙ্ক্ষীও বটে। তো জনাব রাসেল আহমেদ খেতলাল জয়পুরহাট থেকে আজকের এই প্রোগ্রামে আপনাকে স্বাগতম জানাচ্ছি এবং আজকের এই প্রোগ্রামে মূল্যবান সময় দিয়ে উপস্থিত হওয়ার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ আহ, আমাকে যুক্ত করার জন্য। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অসংখ্য ধন্যবাদ। আমরা একটা মাল্টি লেভেল মার্কেটিং ডেস্টিনি 2000 লিমিটেড এটা নিয়ে আলোচনা করার জন্য, নতুন করে আলোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ। তো জি গ্রাহকের অনেক স্বপ্ন ছিল যে এককালীন অনেক কিছু করবে জীবনে। গ্রাহকদের অনেক স্বপ্ন দেখানো হয়েছে, গোল সেট আপ, ডিম সেট আপ, এই সেই অনেক কিছু আমাদেরকে মানে বোঝানো হয়েছিল এককালীন। আমরাও স্বপ্ন দেখতে শুরু করেছি। আমাদেরকে এরকমটা বলা হয়েছিল যে স্বপ্ন যদি না দেখি তাহলে আসলে আমরা লক্ষ্যে পৌঁছাবো কি করে। আমরাও স্বপ্ন দেখতে শুরু করেছি, কিন্তু হঠাৎ করে মাঝপথে আমাদের এইভাবে থামিয়ে দেওয়া হবে, আসলে এটা কল্পনার বাইরে ছিল। ডেস্টিনিতে যারা কর্মকর্তা ছিল, যারা অ্যাসোসিয়েট ছিল, উপর আপলাইন আন্ডারলাইন যত যাই ছিল আর কি, পুরো সেট আপটা একবারে ধ্বংস হয়ে গেছে। তো একটা জিনিস ভালো লাগার ব্যাপার ছিল সেই সময়টাতে, যখন জি কেউ চাকরি চাইতো না, সবাই স্বপ্ন দেখতো ব্যবসায়ী হবে। এত এত বেকার, তারপরও কোনো বেকার ছিল না, খেয়ে না খেয়ে থাকতো সবাই। সবার পোশাক আশাক অনেক সুন্দর ছিল, একটা ভালো লাগার ব্যাপার ছিল সেই সময়টাতে। কিন্তু সেই সময়টা কেন জানি হারিয়ে গেল। নতুন করে আসার আলো দেখতে পাচ্ছি যে নতুন পরিচালনা পরিষদ আসছে, এই জন্য সাধুবাদ জানাই। আর স্বপ্ন দেখি যে যারা ইনভেস্ট করেছে, ডেস্টিনিকে যারা খারাপ চোখে দেখতো, ডেস্টিনি নাম শুনলেই নাক ছিটকাতো, কোথাও গেলে ডেস্টিনি ডেস্টিনি বলে চিল্লাতো, হয়তোবা এটা আর শুনতে হবে না সামনের দিনগুলোতে। ইনশাআল্লাহ। তো জনাব রাসেল আহমেদ আপনার জয়েনিং হিস্ট্রিটা আমাদের যদি একটু উপস্থাপন করতেন ডেস্টিনিতে আপনার জয়েনিং হিস্ট্রিটা। আমার জয়েনিং হিস্ট্রিটা অনেক লোমহর্ষক একটা ব্যাপার ছিল। ঠিক আছে, আমি বরাবরই একটু পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিলাম। আসলে চাকরি বাকরি ব্যবসা এগুলা একটু পরের বিষয় ছিল। সবসময় পড়াশোনা নিয়ে থাকতাম। হঠাৎ করেই আবির্ভাব হয় 2000 সাল থেকেই শুরু হয়, কিন্তু আমাদের জয়পুরহাটে, ক্ষেতলালে এগুলাতে যখন শুরু করছে আস্তে আস্তে, এটা 2002, 2003-4 সাল থেকে আমাদের এলাকায় মানে ঘরে ঘরে মুখে মুখে একটা ব্যাপার ছিল। এখানে সেখানে সেমিনার হতো, মানুষকে স্বপ্ন দেখানো হতো, বিভিন্ন জায়গাতে সেমিনার হতো। আম, তো আমি সেই সেমিনারে যখন গেছি তখন আমি গিয়েই বুঝতে পারতেছি আসলে সিস্টেমটা ভালো, করানো যায়, কিন্তু একসময় দেখতেছি কেউ আসলে করতে পারতেছে না তেমন কিছু, মানে মুখ থুবড়ে পড়ে যাচ্ছে। তো আমাকে যেটা নিয়ে বোঝানো হয়েছিল সে অ্যাডভার্টাইজমেন্ট আর কি, মিডল যে একটা ব্যাপার থাকে যে আমরা একটা মানুষের কাছে কোম্পানির প্রোডাক্ট পৌঁছে দিব, আমাদেরকে এত এত পার্সেন্ট দিবে। যেমন একটা কলমের কথাই বলি, আমাদেরকে যেটা বলানো হয়েছে, একটা কলমের দাম 5 টাকা, কিন্তু কোম্পানি থেকে তো আর 5 টাকায় মানে ওটা তৈরি করে না, মানে 5 টাকায় তো বিক্রি করে না, ওরা হয়তো বিক্রি করে 2 টাকা বা 3 টাকা। কিন্তু মাঝখানে যেটা হয়, অ্যাডভাইসের জন্য টাকাটা কেটে নেই, আমাদের কাছে 5 টাকায় বিক্রি করে।
আচ্ছা আচ্ছা। তো এটা যদি আমরা আমাদের থেকেই পাই, যেমন বোরহান ভাই কোম্পানি, আমরা হচ্ছে কাস্টমার, কিন্তু মাঝখানে এই যে আসতে যে অ্যাডভাইসের খরচ বা আরো আনুষঙ্গিক খরচ, এটা যেন না হয়, আমরা যেন আমাদেরটাই পৌঁছে দিতে পারি সমস্ত পণ্যগুলো। তো এইটার জন্য ডিস্ট্রিবিউশন করার জন্যই আমাদেরকে আসলে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু এখানে দেখা গেছে একটা ব্যাপার, যে 10 টাকায় কোনো প্রোডাক্ট যদি বাজারে সেল করা হয়, সেখানে যদি অ্যাডভাইসের খরচ অন্যান্য কোম্পানির 1 টাকা বা তারও অর্ধেক খরচ করে, কিন্তু এখানে একটা ঘটনা ঘটছিল, যে 8 টাকাই আসলে ওই পার্সন মানে পিছনে ব্যয় করা হয়েছিল, মানে যারা মধ্যস্বত্বভোগী আর কি, কর্মচারী, অ্যাসোসিয়েট, এদের পেছনেই ব্যয় করা হতো। কিন্তু যারা লিগ্যাল কাস্টমার ছিল তাদের মানে অন্তঃসার শূন্য করা হয়েছে, এবং পরবর্তী দেখা গেল তারা কোনো কিছু পাচ্ছে না। যেমন একটা নাইজেলার প্যাকেটও যদি বিক্রি করা হয়, ওটার বাজার মূল্য তখন দেখা গেছে হয়তো বা 1,000 থেকে 1,500 টাকা, কিন্তু নেওয়া হচ্ছিল 7,000 টাকা করে। এই টাকাটা মানে মানে ডান হাত বাম হাত এই এই সেই করে তখন যেটা বোঝানো হয়েছিল, তখন এরা কমিশন গুলা তুলে নিত আর কি। তো এইটা নিয়ে যখন আমি দেখতে পেলাম যে আসলে এগুলা তো সব খেয়েই শেষ হয়ে যাচ্ছে, আসলে কারা কারা পাচ্ছে এই টাকাটা, ডায়মন্ড হচ্ছে, এ হচ্ছে, সে হচ্ছে, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি সব ওদেরই হচ্ছে, সবাই তো কিছু করতে পারতেছে না। তো আমি তখন মানে চুপসে গেলাম যে আসলে না, এর মধ্যে আমি জড়াবো না। তো পরে আমার কিছু সহযোগী ভাই বিভিন্ন জায়গাতে, আমাদের ছোট ভাই বড় ভাই, ওরা যখন শুরু করলো বিভিন্ন জায়গাতে আমাদেরকে ডাকতো, বিভিন্ন সেমিনার দেখাতো, বিভিন্ন ভাবে বোঝাতো। তো এককালীন চিন্তা করলাম যে এত যখন হয়ে যাচ্ছে, একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে, আমরা মানে আমি তাদের সঙ্গে তাকে টাকা দিলাম যে আসলে ঠিক আছে, আমাকে কি করতে হবে। মূলত আমি তখন চিন্তা করিনি যে আমাকে এত এত কিছু করতে হবে। তো তারপরে আমাকে বলা হলো যে ট্রেনিং করতে হবে। আমি টাকা দিলাম 7,000 টাকা। তারপরে ট্রেনিং করলাম। ট্রেনিং এ অনেক কিছু শিখলাম, যা শুধু স্বপ্ন দেখানো হচ্ছিল। তো পরবর্তীতে সেই স্বপ্নে নিজেও দেখলাম, সেই স্বপ্ন অনুযায়ী কাজ করতে নেমে পড়লাম। তারপরে কিছু অ্যাসোসিয়েট তৈরি করলাম। তারপর তারা কিছু তৈরি করলো। এভাবে অনেক কিছু যখন তৈরি হয়ে গেল, মাঝপথে এসে বন্ধ হয়ে গেল সবকিছু। তো যখন বন্ধ হয়ে গেল, তখন তো আসলে এলাকায় মুখ দেখানো দায় হয়ে গেল। আর এর মধ্যে যেটা হয়েছে, আমাদের এলাকার অসংখ্য মানুষ ইনভেস্ট করছে, টি প্লান্টেশনে করছে, কেউ আসলে ডিপোজিটে করছে। তারা আসলে খুব ভেঙে পড়ছিল এই ব্যাপারটা নিয়ে, যে আসলে আমরা আবার দেউলিয়া হয়ে গেলাম, আমাদেরকে ধোকার মধ্যে পড়ে গেল। কিন্তু তখন আমি একটা জিনিস জানতাম যে এটা হচ্ছে একটা সমিতির মতো, মানে এই টাকাটা আসলে কারো না, ব্যক্তি মালিকানাধীন কোনো টাকা না, এটা এই টাকাটার ভাগ সবাই, ঠিক আছে। তো এর মধ্যে রফিকুল আমিন স্যার জেলের মধ্যে চলে গেল, সবকিছু এলোমেলো হয়ে গেল। তো আসলে আমরা তো আমাদের টাকা ফেরত পেলাম না, সবকিছু বন্ধ হয়ে গেল। আহ ভিতরে ভিতরে কাজকর্ম হয়তো বা চলেছিল, কিন্তু আসলে আমরা তো বাইরে থেকে অত কিছু জানতাম না, ঠিক আছে। কিন্তু আমরা এলাকায় কারো কাছে বলতে পারতাম না যে আসলে এটা বন্ধ হয়ে গেছে বা কি হয়েছে। তো যেগুলা ছিল আসলে আমাদের অ্যাসোসিয়েট, তাদেরকে তো টাকা ফেরত দিতে পারিনি আমি। এখন টাকার জিম্মিদার আমার, মানে আমার হয়ে গেছিল। আমাকে বলা হচ্ছিল যে এই টাকা তো আমি অন্য কোম্পানির মুখ দেখে দেই নাই, টাকাটা তো আমার মুখ দেখে দিয়েছিল। তো আসলে আমি এখন তাদেরকে টাকা অন্যভাবে। আচ্ছা। সরি, নেট প্রবলেম করতেছে হয়তো বা একটু। নেটে মাঝে মধ্যে একটু প্রবলেম করছে। সমস্যা নাই, আপনি বলেন, এখন হ্যাঁ, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। তো এই যে দেখেন, মাঠ পর্যায়ে যে প্রবলেম গুলো বা মাঠ পর্যায়ে আপনার মাধ্যমে যে ইনভেস্টমেন্ট হয়েছে এগুলোর ক্ষেত্রে একটা দায়বোধ নিশ্চয়ই আপনার ভিতরে কাজ করে। যে এই যে আপনি হ্যাঁ, যেটা বলছিলেন যে অনেকে এভাবেই আপনাকে বলেছে যে তোমাকে দেখে বা আপনাকে দেখে বিনিয়োগ করেছি, প্রতিষ্ঠানকে দেখে নয়। আসলে সবার ক্ষেত্রে কিন্তু এরকম, যেমন আমার মাধ্যমে আমরা যারা ইনভেস্টমেন্ট করিয়েছিলাম বা সবার ক্ষেত্রেই সবাই কিন্তু আত্মীয়তা বা বন্ধুত্ব বা ওই সম্পর্কের ভিত্তিতে কিন্তু ইনভেস্ট করেছিল। তো সেক্ষেত্রে হ্যাঁ। এই প্রতিষ্ঠানের এই ক্রাইসিসের পর এই ব্যক্তিদের প্রবলেম কিন্তু ব্যক্তিগতভাবে বিনিয়োগকারী হিসেবে সবাইকে ফেস করতে হচ্ছে। তো আপনার অবস্থান থেকে এই জাতীয় মাঠ পর্যায়ে আপনার বিনিয়োগকারীদের
ক্ষেত্রে আসলে আপনি কিভাবে কি প্রবলেম গুলো ফেস করেছেন বা করছেন, এই ব্যাপারে যদি আমাদেরকে একটু বলতেন। আমার মাঠ পর্যায়ে প্রবলেম গুলা হচ্ছে, আমি তো আসলে মানুষের সামাজিক উন্নয়নমূলক কাজে সবসময় জড়ায় থাকি আর কি। তো কোথাও যদি কোনো প্রোগ্রামে যাই আর সেইখানে যদি কাউকে দেখতে পাই যারা হচ্ছে সুবিধাভোগী, সরি, যারা ইনভেস্ট করেছিল, যাদের টাকা নিয়ে আমি ডেস্টিনিতে জমা করেছি, তারা তো আসলে আমাকে মানে ওইভাবে ধরতে পারে না, কিন্তু আমাকে ঠান্ডা মাথায় বলে যে আসলে এটা কি, আমরা কি টাকা ফেরত পাবো কি পাবো না। তো আমি একটা কথাই বলতাম যে আসলে স্যার আসলে জেলের মধ্যে আছে, আসলে কিছু করা যাচ্ছে না বা কিছু বলা যাচ্ছে না। তো যদি তাদেরকে একটা আশ্বাস দিয়েছি যে এই টাকাটা তো আসলে মানে ব্যক্তি মালিকানাধীন কারো টাকা না, ঠিক আছে, এই টাকাটার ভাগ হচ্ছে, যদি আমরা ফেরত পাই তাহলে সবাই পাবো, আর যদি না পাই হয়তো কেউ পাবো না, কিন্তু আমি তাদেরকে একটা আশ্বাস দিয়েছি যে টাকাটা হয়তো বা কোনো একদিন পাবো। তো আমার বিশ্বাস যে হয়তো বা টাকাটা আমরা কোনো একদিন ফেরত পাবো বা তাদেরকে ফেরত দিতে পারবো। আর তাদেরকে তো ওইভাবে সাপোর্ট করা যায় না, অর্থের দিক দিয়ে সাপোর্ট করা যায় না। তো যেইটুকু পারি তাদেরকে শিক্ষার দিক দিয়ে, তাদের বাচ্চা কাচ্চাকে শিক্ষার দিক দিয়ে সাপোর্ট করা হয়। মানে তারা তো এত বড় লোক ছিল না বা এত অবস্থাশালী পরিবারের লোকজন ছিল না, যাদেরকে বলছি তারা খুব গরিব মানুষ ছিল। আর স্বপ্ন তো তাদেরকে দেখাইছি যারা গরিব মানুষ, বড় লোকদের তো তেমন স্বপ্ন টপ্ন দেখানো হয় নাই। তো জি। তাদের অবস্থা খুবই খারাপ, এমনকি আহ, যেইটুকু সুযোগ সুবিধা পায় আর কি, তাদের একটু চেষ্টা করি তাদের মুখটা একটু থামিয়ে রাখার জন্য, কিন্তু এভাবে কতদিন। এটা যদি তারা যদি যে ইনভেস্ট করেছিল 12 বছর বা 10 বছরের জন্য, এটা তো 10 বছর হয়ে গেছে অলরেডি, অনেক আগে। তো এখনো তারা জিজ্ঞেস করে যে আমরা কি টাকা পাবো কিনা, কিন্তু তাদেরকে কোনো সদুত্তর করা যায় না যে টাকাটা পাবে কিনা তারা, বুঝছে? তো এই বিনিয়োগকারীদেরকে আপনি সম্পর্ক এবং আন্তরিকতা এবং কাউন্সিলিং এর মাধ্যমে ওনাদেরকে ম্যানেজ করে রেখেছেন, এটা যতটুকু বুঝতে পারছি আর কি। জি, আবার একটু তাই না? বলুন। মানে হ্যাঁ, যতদূর আমরা বুঝতে পারছি যে আসলে আপনার আন্তরিকতা এবং সম্পর্ক দিয়ে মূলত হ্যাঁ, বিনিয়োগকারীদেরকে ম্যানেজ করে রেখেছেন। মানে টাকার হ্যাঁ, প্রেশার অবশ্যই আছে, এবং যাদের সাথে দেখা হয়, দেখা হলে টাকার কথা বলে, বিষয়টা এরকম। হ্যাঁ, হ্যাঁ। না, টাকার কথা অলরেডি বলে, যখন দেখা হয় তখন একটু করে ইশারায় বলে যে আমাদের কি খবর, কি অবস্থা। তো আমাদের এখানে মতিউর ভাই নামে একজন আছে, ও বেশি কাজ করছে আমাদের এলাকায়। তো বেশি কিছু হলে আমি একটু দায় সারার মতো কাজ করি, যেমন হচ্ছে একটু ঝামেলা হলেই আমি বলি যে মতিউর ভাইয়ের নাম্বারটা দিয়ে দিই যে আসলে ভাই একটু দেখেন এটা এই অবস্থা সেই অবস্থা, আপনি একটু বেশি জান, দেখেন কি অবস্থা। তো অনেক কিছু আসলে মানে আমি একটু হালকা পাতলা আমি নিজের কাছে বলি যে আমি একটু এড়িয়ে মতিউর ভাইয়ের কথা বলি যে ভাই একটু দেখেন কি অবস্থা। তো উনি ওনার মতো করে দেখে, উনি আহ, যায় মিটিং এ, মাঝে মাঝে যায় ঢাকাতে গিয়ে তাদের সঙ্গে কথা বলে এবং একটু দেয় মাঝে মাঝে, এটা ওটা প্রোডাক্ট নিয়ে বলে যে আমরা আবার চালু করে ফেলেছি, কিন্তু আসলে কেউ কোনো ব্যবসা করতে পারতেছে না এখন অব্দি, কারণ একটা নেগেটিভ হয়ে গেছে যে এটা আবার ধ্বংস হয়ে যাবে বা মানে আমরা আর হারাতে চাই না, এরকম একটা ব্যাপার কাজ করে সব সময়। মাথা তুলে দাঁড়ানোর মতো মানে অবস্থা এখনো হয়নি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনি মতিউর সাহেবের যে কথা বললেন বা নতুন প্রোডাক্ট বা নতুন ব্যবসার কথা যে বলেছিলেন, দ্যাট ওয়াজ নট ডেস্টিনি, এটা কিন্তু ছিল D2K অ্যাসোসিয়েটস নামে আরেকটা প্রতিষ্ঠান। এবং হ্যাঁ, এই প্রতিষ্ঠানের মাধ্যমেও কিন্তু অনেক বিনিয়োগ অনেকের কাছ থেকে নিয়ে এখন কিন্তু বর্তমানে আমি যতদূর জানি এই D2K অ্যাসোসিয়েটস কিন্তু এখন কলাপস বা বন্ধ। তো হ্যাঁ, সবকিছু মিলে এই ব্যাপারটাও আসলে ডেস্টিনি যে চালু হয়ে গেছে বিষয়টা তা নয়, ডেস্টিনি চালু না করে অন্য কোম্পানি চালু করা হয়েছিল। তো এখন হ্যাঁ, ডেস্টিনি নতুন হ্যাঁ, পরিচালনা ডেস্টিনির নাম করবে। করে ডেস্টিনিকে ভেঙে অন্য অন্য কোম্পানি গুলা চালু করছে, ঠিক জি আছে, জি। মানে একই ফর্মুলা মেনটেন করে অন্য অন্য এমএলএম কোম্পানি গুলা চালু করে দিছে ওই একই ফরম্যাট, ঠিক আছে। তার সবকিছু যেমন হচ্ছে কিছু মনে নিন না, যেমন হচ্ছে আমাদের বোরহান ভাই, ঠিক আছে, সে যদি মনে করে যে আমার মধ্যে মাল মশলা তো সব আছে, আমি আসলে একটা কোম্পানি চালু করি। ডেস্টিনির আমার জানা মতে, আমি আসলে শিওর না এটা, হ্যাঁ, যে আমার জানা মতে যারা ডায়মন্ড হয়েছিল বা আরো অন্যান্য লেভেলে যারা হয়েছিল, প্লাটিনাম থেকে শুরু করে আরো যেগুলা ভুলে গেছি আমি, এই যে মানে যেই সেন্সটা আছে এমএলএম এর, ওটা কাজে লাগিয়ে তারা অন্য অন্য ব্যবসা চালু করছিল। এবং যারা চালু করতে গেছে তখন তারা কিন্তু কেউই ব্যবসা করতে পারেনি, কারণ তাদের মধ্যে একটা চিন্তা ভাবনা ছিল যে আসলে টাকার যে ব্যাপারটা এটা ছিল। যেমন 21 না কি যেন একটা চালু হয়েছিল মাঝখানে, হ্যাঁ, তারপরে আরো কিছু অ্যালমেশন কিছু চালু। হ্যাঁ, 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 এগুলা আসলে সবকিছু তো তাদের থেকেই তথ্যগুলা নিয়েই করা। ভেঙে চুরে গেছে, কিন্তু ওখান থেকে কিছু কর্মচারী বা কিছু টিপস নিয়ে আসলে এরা শুরু করতে চাইছিল, কিন্তু গ্রাহককে ধোকা দিয়ে তো আসলে কিছু করতে পারবে না।
তো মূলত এই ঘটনার জন্য মানে আগাতে পারতেছে না। এই যে মতিউর ভাইয়ের কথাটাই যেটা বলা হলো, উনিও কিন্তু একইভাবে শুরু করছিল, কিন্তু আসলে করতে পারতেছে না, কারণ ওই যে বলছি মানুষ ধোকার মধ্যে পড়ে গেছে। মানুষ তো খেয়ে দিয়ে তো আসলে টাকা অন্যের কাছে রাখতেও ভয় পাচ্ছে এখন। আমি আর একটা কোম্পানিতে কাজ করি, ইন্স্যুরেন্স কোম্পানি, আমি একজন ডিজিএম। তো আমি আমার এলাকাতে যেহেতু আগে কাজ করেছি, বললাম যে আগেরটা তো উঠে চলে গেছে, এটা কি যাবে কিনা। তো প্রতিনিয়ত এরকম কথা শুনতে হয় ধোকা খাওয়ার জন্য। তো আসলে আমাদের কখনো কাম্য না। একটা মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি, এটা বাইরের দেশগুলোতে অনেক ভালো ব্যবসা করতেছে। আমরা অভিজিৎ, সঞ্চিতা এরকম অনেক মানুষের জীবন লাইফস্টাইল পড়ে পড়ে কিন্তু আমরা অনুপ্রাণিত হয়ে গেছিলাম যে আসলে হ্যাঁ, অনেক কিছু করা যায় এখানে। আমাদের স্বপ্নগুলো সব ধূলিসাৎ হয়ে গেছে, কিন্তু তারপরও আমাদের একটাই চাওয়া যে যা হয়েছে আমাদের, যদি আমরা মানে লাভবান না হই, কিন্তু যে টাকা ইনভেস্ট করেছি আমাদের গ্রাহকরা যেন সেই টাকাটা ফেরত পায়। এটা আসলে আমার পক্ষ থেকে, আমার এলাকার পক্ষ থেকে, আমাদের যতগুলো অ্যাসোসিয়েট আছে তাদের পক্ষ থেকে, আমার জেলার পক্ষ থেকে আমি এটা জানাই যে আসলে এটা যেন আহ, এদের দিকে যেন একটু সুদৃষ্টি দেখানো হয়। তা তো অবশ্যই, তা তো অবশ্যই। তো এখানে আমি একটা সম্পূরক কোয়েশ্চেন করতে চাই আপনার কাছে, যে এই যে আমাদের এত এত বিনিয়োগকারী, যেমন আপনাদের জয়পুরহাট জেলায় এই যে এত এত বিনিয়োগকারী, তাদের কাছে মানে কোম্পানির পক্ষ থেকে এই মুহূর্তে বেসিক্যালি কোনো সার্ভিস তো কেউ পাচ্ছে না। মানে সর্বশেষ না, ডেস্টিনির কি কোনো কেউ হয়েছে, কেউ সার্ভিস পায় না, কোনো তো সার্ভিস পায় না। কোনো সার্ভিস কেউ পাচ্ছে, তার মানে এই আপনার জয়পুরহাট জেলার এই যে বিশাল একটা বিনিয়োগকারী গোষ্ঠী, তারা প্রত্যেকে কিন্তু তথ্য ঘাটতিতে রয়েছে, রাইট? তথ্য হ্যাঁ, ঘাটতিতে কিন্তু ঠিক আছে। তো এই যে তথ্য ঘাটতি, এটা কিন্তু আমি মনে করি কোম্পানির পক্ষ থেকে বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক ধরনের তথ্য পাওয়ার অধিকার কিন্তু তারা রাখেন। ডেস্টিনির সর্বশেষ কি অবস্থা। অবশ্যই তো যেমন অবশ্যই। আমরা ঢাকায় আছি, আমরা হয়তো বা কম বেশি মাঝে মধ্যে অফিসে যাচ্ছি, অফিসের কাছ থেকে তথ্য নিচ্ছি, কিন্তু যারা রেগুলার ঢাকায় নাই, ঢাকার বাইরে আছেন, তারা তো এইসব বিষয়ে আপডেট জানছেন না। তো সেই ক্ষেত্রে তাদের কাছে তথ্য পৌঁছানোর জন্য আসলে কি করা উচিত বলে আপনি মনে করেন? একজন বিনিয়োগকারী হিসেবে আপনার পরামর্শ আশা করছি। নর্মালি একসঙ্গে যদি জানানোর মতো কোনো অপশন থাকে তাহলে তো জানানো যাবে। সেটার মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট বলা যেতে পারে, পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া যেতে পারে। আর যদি আমাদের কোনো কর্মকর্তা যদি আদৌ এর সঙ্গে যুক্ত থাকে, মানে এর যে সেন বা ছিকলের মতো যদি থাকে এখনো, যদি মানে আমি তো আসলে বড় কোনো কর্মকর্তা ছিলাম না এখানে, যদি ওইরকম কেউ থাকে, সে যদি মানে আমাদেরকে সেমিনার করে হোক বা কোনো মাধ্যমে হোক যদি আমাদেরকে জানায়। এখন তো টেকনোলজির যুগ, ফেসবুকের যুগ বা বিভিন্ন মাধ্যম আছে যে আমাদেরকে জানানোর মতো, তারা যদি ওভাবে জানায় যে এখন আসলে আমাদের এ হয়ে গেছে, পরিচালনা মানে পরিষদ পরিবর্তন হয়ে গেছে, আমাদের নতুন নতুন আপডেট আসছে, এই টাকাটা কিভাবে ফেরত দিব সেটা সব ফর্মালিটি চলে আসছে, তাহলে কিন্তু আমরা জানতে পারতাম বা আমাদের মানে লোকালয়ের যে গ্রাম্য লোকজন আছে এটা জানতে পারতো। কিন্তু আমি জানি না আদৌ তারা আছে কিনা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই ক্ষেত্রে আপনাকে আমি একটা তথ্য দিই, আপনি জেনে হয়তোবা খুশি হবেন, যে দীর্ঘ প্রায় ৮ বছর পর হলেও ২০২০ সালে, মানে ২০১২ সালে যখন ক্রাইসিস শুরু হওয়ার পর হ্যাঁ, ২০২০ সালে এসে ডেস্টিনির মালিক পক্ষের মধ্যে যারা কারাগারে আটক নন কিংবা যারা মামলায় জড়িত নন, এই ব্যক্তিদের মধ্য থেকে শেয়ার হোল্ডার যারা ছিলেন, তারা একত্রিত হয়ে ২০২০ সালে কোম্পানি আইন অনুযায়ী একটা তলবি সভা করেন, এবং আচ্ছা আচ্ছা। একটা তলবি সভা করার পর সেই তলবি সভার মাধ্যমে একটা বোর্ড গঠিত হয়। বোর্ড, তো সেই বোর্ড গঠিত হওয়ার পর একটা পর্যায়ে যারা এই বোর্ডে ছিলেন না মালিক পক্ষের, তাদের সাথে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে এক ধরনের বাদানুবাদ হয়। তো এই বাদানুবাদ হওয়ার পর জিনিসটা আদালত পর্যন্ত গড়ায়, আচ্ছা আচ্ছা। এবং আদালত পর্যন্ত গড়ানোর পর আদালত পরবর্তীতে নিজ দায়িত্বে রাষ্ট্রীয়ভাবে একটা পরিচালনা পরিষদ গঠন করে দেন এই প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা এবং এই প্রতিষ্ঠানের দায় মুক্তি, এবং এই কোম্পানির মালিক পক্ষ কিভাবে প্রতিষ্ঠানটাকে আরেকটু গুছিয়ে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারে, বিনিয়োগকারীদের স্বার্থ কিভাবে সংরক্ষণ হতে পারে, এসবগুলো বিষয়কে মাথায় রেখে প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটা পরিচালনা পর্ষদ করে দেওয়া হয় আদালত কর্তৃক। তো পরবর্তীতে সেই আদালত কর্তৃক স্বীকৃত বোর্ডের পক্ষ থেকেই কিন্তু এখন বিভিন্নভাবে কার্যক্রম চলছে। যেমন
আপনি হয়তোবা দেখেছেন ফেসবুকে যে গত 17 তারিখ কিন্তু আমাদের পরিচালনা পর্ষদের একটা মিটিং গেছে। এর আগে গত মাসে পরিচালনা পর্ষদের মিটিং গেছে জানুয়ারির 15 তারিখ। তার মানে প্রতি মাসের 15 তারিখে কিন্তু ওনারা এখন একটা করে অ্যাটলিস্ট মিটিং করছেন। এবং আমি যতদূর জানতে পেরেছি যে প্রতিষ্ঠানের সম্পদগুলো, প্রতিষ্ঠানের অ্যাসেট গুলো, প্রতিষ্ঠানের স্থাবর অস্থাবর যে অ্যাসেট সেগুলো, ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সমগ্র বিষয় যেগুলো আছে এগুলোকে কিভাবে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা যায় সেই লক্ষ্যে ওনারা কাজ শুরু করেছেন। আচ্ছা। তো এই পরিচালনা পর্ষদ এখন যেভাবে উদ্যোগ নিয়ে কাজ করছে সেক্ষেত্রে আমরা বিনিয়োগকারী হিসেবে আশাবাদী হতেই পারি। তো এই বিনিয়োগকারী হিসেবে আমরা যারা আছি, আপনিও একজন বিনিয়োগকারী, আমিও একজন বিনিয়োগকারী। আমি তো ধরেন ঢাকায় আছি বিধায় আমি মাঝে মধ্যে অফিসে যাচ্ছি, তথ্য পাচ্ছি। আপনারা যারা ঢাকার বাইরে আছেন, আপনারা রেগুলার তথ্য প্রাপ্তির ক্ষেত্রে, প্রতিষ্ঠানের কার্যক্রমের সর্বশেষ আপডেটের ক্ষেত্রে মালিক পক্ষ হিসেবে বর্তমান পরিচালনা পর্ষদের কাছে আপনাদের প্রত্যাশাটা কি? আমাদের প্রত্যাশা হচ্ছে কোম্পানির যেহেতু একটা নড়বড় অবস্থা হয়ে গেছে, নতুন করে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে পূর্বে যেরকম সেমিনার করা হয়েছিল, এরকম বড় পরিসরে যদি নাও হয়, ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে হলেও মানুষকে জানানো উচিত যে আসলে আমরা আছি, আমরা হারিয়ে যাইনি, আমাদের মাঝখানে একটু গ্যাপ ছিল। ঠিক আছে? আর এই গ্যাপটার জন্যে এই টাকা কিন্তু কারো বাড়ি থেকে দেওয়া দরকার নেই। গ্রাহকের টাকাগুলা আমানত হিসেবে আছে। এটা যদি কোনো লাভ না হয়, এই টাকার যদি কোনো বাড়তি কিছু না থাকে, যদি আমার জানা মতে অন্তত যেই টাকা রেখেছিল গ্রাহক, অন্তত যদি সেই টাকাটাও গ্রাহক ফেরত পায় এতদিন পর, আমার মনে হয় না কোম্পানি আগের চেয়ে বেশি মানে গতিতে ছুটে চলবে। আর যে মাল্টি লেভেল মার্কেটিং যে স্বপ্ন মানুষকে দেখানো হয়েছিল, মানুষ মাঝপথে যে স্বপ্ন ভঙ্গ হয়েছিল, এক দুঃস্বপ্ন মনে করে তারা আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করবে আমার জানা মতে। আর এটার জন্যে প্রচার প্রচারণা এবং সঠিক ব্যক্তিদের হাতে মানে এটা যেন পৌঁছে যায়, আমার এটাই চাওয়া পাওয়া। কারণ অজস্র লোক আছে আমাদের এখানে যারা সুবিধাবাদী। এই সুবিধাবাদীদের থেকে যেন নিরাপদ থাকে। আর বিশেষ করে আমার জানা মতে এই যে মিডিয়াটা আছে, বৈশাখী গ্রুপ, সরি, ডেস্টিনির তো অনেক মিডিয়া গ্রুপ আছে আর কি। তো সেখান থেকেও যদি জানানো হয়, একের পর এক যদি মানুষের কানে কানে পৌঁছে যায় যে না, তারা আছে, এবং এটা যদি জানতে পারে, আশার আলো দেখবে আমার মনে হয়। আর তাদের কাছে চাওয়া একটাই, নতুন পরিচালনা পরিষদের কাছে। এ- এ- জি। এই জায়গায় আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করতে চাই। এই বৈশাখীর কথা বললেন, হ্যাঁ। আমাদের মালিক পক্ষের ভেতরে ওই যে নতুন যে পরিচালনা পর্ষদ, এই নতুন পরিচালনা পর্ষদ হওয়ার পরে যারা এই পরিচালনা পর্ষদে ছিলেন না এরকম মালিক পক্ষের কিছু ব্যক্তির সাংঘর্ষিক পরিস্থিতি তৈরির কারণে যখন আদালত জিনিসটাকে ক্যাপচার করে এবং আদালত কর্তৃক যখন বোর্ড হয়ে যায়, আমাদের আচ্ছা। ভেতরে এই ধরনের ইন্টারনাল এই কামড়াকামড়ির ফলে বৈশাখীর এখনকার কার্যক্রমের ক্ষেত্রে বৈশাখীর অনেকটাই নিয়ন্ত্রণ কিন্তু এখন ডেস্টিনির কাছে নেই বা হাতছাড়া মালিক পক্ষের কাছে অনেকটা বলতে গেলে। তো তারপরেও আচ্ছা। আন্তরিক এবং আনন্দের বিষয় যে আদালত কর্তৃক যেই বোর্ড গঠিত হয়েছে সেই বোর্ডের পক্ষ থেকে যারা কোর্ট অ্যাপয়েন্টেড রাষ্ট্রীয়ভাবে আছেন, আমি একটু আপনাকে যদি তাদের তথ্যগুলো দিই। যেমন ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া নামে আমাদের যিনি আছেন পরিচালনা পর্ষদে, উনি চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন। তারপরে জনাব ইকবাল জামান, উনি বিসিসিআই এর একজন সদস্য, এবং ব্যারিস্টার আহমেদ মুশফেক আনাম। এই তিনজন ব্যক্তি আমাদের বর্তমান পরিচালনা পর্ষদে রাষ্ট্রীয়ভাবে কোর্ট অ্যাপয়েন্টেড, বাইরে থেকে আসা ব্যক্তি। তো ওনাদের দক্ষতা, অভিজ্ঞতা এবং যোগ্যতা এগুলো অবশ্যই ভালো বিধায়ী রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তো ওনাদের আচ্ছা। সমন্বয়ে যে পরিচালনা পর্ষদ, গত বোর্ড মিটিং এ কিন্তু এই বৈশাখীর বিষয়টা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণভাবে আলোচনা হয়েছে যে বৈশাখী টেলিভিশনের 98% শেয়ারের মালিক যদি ডেস্টিনি হয়, তার মানে কি আজকে যদি বৈশাখীতে 100 টাকা লাভ হয় তাহলে 98 টাকা আজকে ডেস্টিনির পকেটে আসার কথা। হ্যাঁ। তাহলে এই টাকাটা কি ডেস্টিনিতে আসে? আসে না। তো এই টাকাটা ডেস্টিনিতে কিভাবে আনা যায় এবং ডেস্টিনির মালিক পক্ষ কিভাবে বৈশাখীর বিষয়টাকে মানে
নিজেদের তত্ত্বাবধানে পরিচালনা করতে পারেন, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু গত বোর্ড মিটিং এ আলোচনা হয়েছে আমি যতদূর জানতে পেরেছি। তার মানে বর্তমান পরিচালনা পর্ষদের পুরোপুরি নিয়ন্ত্রণে বৈশাখী টেলিভিশন এখনো কিন্তু আসেনি। তো বিনিয়োগকারী হিসেবে আমরা অবশ্যই চাই বৈশাখী টেলিভিশন যেহেতু ডেস্টিনির মালিকানাধীন, অতএব ডেস্টিনির নিয়ন্ত্রণে এই প্রতিষ্ঠানটা বা এই বৈশাখী টেলিভিশনটা চলে আসুক, যদিও এখনো আসেনি। তো এই ক্ষেত্রে বিনিয়োগকারী হিসেবে বৈশাখী করে আপনার বর্তমান মালিক পক্ষের কাছে চাওয়া কি? আমাকে এটা আরেকবার একটু বলতে হবে, আমি আসলে শুনতে পাচ্ছিলাম না ভালো মতো। মানে কয়েক জি সেকেন্ডে জি, প্রশ্নটা শুধু। আচ্ছা আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন তো? জি, এখন শুনতে পাচ্ছি। মানে বৈশাখী মানে টেলিভিশন কয়েক সেকেন্ডে। এটা, হ্যাঁ। বুঝতে পেরেছি, বৈশাখী টেলিভিশনটা এখনো পুরোপুরি বর্তমান মালিক পক্ষের নিয়ন্ত্রণে আসেনি আমরা যতদূর জানতে পেরেছি। তো সেই জি। ক্ষেত্রে বৈশাখী টেলিভিশনটা কিন্তু আমাদের ডেস্টিনির আমানত বা আমাদের নিজেদের প্রতিষ্ঠানের একটা অংশ বলে আমরা মনে করি। তো জি। ডেস্টিনি প্রতিষ্ঠান ডেস্টিনির নিয়ন্ত্রণে আনা হোক, এটা বিনিয়োগকারী হিসেবে আমাদের দাবি। সেই ক্ষেত্রে আপনার অবস্থান থেকে আপনার বর্তমান পরিচালনা পর্ষদের কাছে বিনিয়োগকারী হিসেবে এই বৈশাখীকে কেন্দ্র করে আপনার চাওয়া কি? বিনিয়োগকারী হিসাবে আমার একটাই চাওয়া, বৈশাখী টেলিভিশন ডেস্টিনির ছিল, এটা যেন ডেস্টিনির থাকে। নতুন পরিচালনা পরিষদের কাছে আমার এটা চাওয়া পাওয়া, তারা যেন এটা দিয়ে মানে এটা নিয়ে একটু কাজ করে, ঘাটাঘাটি করে এবং এটা যেন ফেরত আসে কোম্পানির কাছে। এটা আমার চাওয়া পাওয়া। তো আমি একটা জিনিস জানি, আমি মনে করতাম বৈশাখী টেলিভিশনটা আমার টেলিভিশন। আমি এটাতে অনেক নাটকও করেছি। একটা জিনিস বলতাম, কারণ ডেস্টিনিটা আসলে সবার, এটা কোনো ব্যক্তিগত কারো মালিকানা না। কেউ যেন বলতে না পারে যে এটা আমার টেলিভিশন, মানে মানে আমরা বলতে পারি এটা আমাদের, বা আমি বলতাম এটা আমার টেলিভিশন। কিন্তু এখন যখন দেখতে পাচ্ছি যে এটার মালিকানা আমরা নেই, এটা অন্য কারো কাছে চলে গেছে, এটা অবশ্যই ব্যথাদায়ক, ব্যঞ্জনাদায়ক। আমি চাই এটা যেন পূর্বের অবস্থায় ফিরে আসে, যেখানে ছিল ডেস্টিনির ছিল, এটা যেন ডেস্টিনি পরিচালনা করতে পারে, এটা আসলে চাওয়া পাওয়া। ধন্যবাদ। এটা আমাদেরও চাওয়া পাওয়া, এবং আশা করি বর্তমান যে পরিচালনা পর্ষদ ওনারা বিষয়টাকে নিয়ে ভাবছেন, এবং আমি মনে করি যে এটা আমাদের প্রতিষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ অংশও বটে। কারণ একটা টেলিভিশন চ্যানেল বা একটা ইলেকট্রনিক মিডিয়া একটা প্রতিষ্ঠানের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যেটা আপনি বলছিলেন জি। যে দেখেন আমাদের এই আপনাদের জয়পুরহাট জেলার অনেক বিনিয়োগকারী কিন্তু এই ডেস্টিনির বর্তমান অবস্থান, বর্তমান পরিচালনা পর্ষদ এত কিছু যে হয়ে গেছে এগুলো কিন্তু জানে না। এগুলো কিন্তু তারা জানে না। তো না। একটা ইলেকট্রনিক চ্যানেল বা একটা ইলেকট্রনিক মিডিয়া কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারে পাবলিকলি এই মেসেজটুকু পৌঁছে দেওয়ার ক্ষেত্রে। তো সেই হ্যাঁ। ক্ষেত্রে আপনার এই পরামর্শের সাথে আমিও একমত যে বর্তমান পরিচালনা পর্ষদ যদি বৈশাখী মিডিয়াটাকে বা বৈশাখী টেলিভিশন চ্যানেলটাকে এই প্রতিষ্ঠানের স্বার্থে যদি ব্যবহার করার বা প্রতিষ্ঠানের স্বার্থে প্রয়োগ করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা নিতে পারেন, সেক্ষেত্রে এটা প্রত্যেকটা বিনিয়োগকারী এবং সকলের জন্য এটা ইতিবাচক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় হবে বলে আমি মনে করি। জি। তো সর্বশেষ যে কোয়েশ্চেনটা দিয়ে আজকে শেষ করব, হ্যাঁ, সর্বশেষ কোয়েশ্চেনটা হলো যে বর্তমান যে পরিচালনা পর্ষদ এসেছেন ওনারা আমাদের ডেস্টিনির মালিক পক্ষ থেকে 13 জন, মানে ডেস্টিনির যে 49 জন শেয়ার হোল্ডার তাদের ভিতর থেকে যাদের মামলা নেই এইরকম 13 জন। জি। ওনারা হচ্ছেন জনাব জাকির হোসেন কিসলু, জনাব বিপ্লব বিকাশশীল, জনাব শামনুন হাসান শামীম, জনাব কামরুল হাসান, জনাব শাহজাদ আল মাহমুদ, জনাব হোসেন আজাদ, জনাব সৈয়দ মোহাম্মদ ইকবাল, জনাব মঈনুদ্দিন আহমেদ, জনাব সাইফুল আলম রতন, জনাব ইসমত আরা, জনাব ইব্রাহিম খলিল, জনাব হোসনে আরা ইসলাম এবং জনাব সিরাজুম মনির, এই 13 জন। এবং রাষ্ট্র থেকে যে 3 জন আছেন জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, জনাব ইকবাল জামান এবং জনাব আহমেদ মুশফিক আনাম। এই যে ওনারা কিন্তু এখন আমাদের অভিভাবক, ওনারা এখন আমাদের গার্জিয়ান। রাষ্ট্রীয়ভাবে আমাদের ৪৫ লক্ষ মানুষের স্বার্থ সংরক্ষণের বিষয়টি নিশ্চিতকরণের লক্ষ্যেই কিন্তু ওনাদেরকে বোর্ডে বসানো হয়েছে। তো সেক্ষেত্রে এই যে আমাদের অভিভাবক হিসেবে যারা আসছেন, ওনারা প্রোগ্রাম করছেন, মিটিং করছেন এবং আমাদের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে কাজ করছেন। এই অভিভাবকদের কাছে বিনিয়োগকারী হিসেবে আপনার চাওয়া দিয়ে আজকের আলোচনা শেষ করব। ধন্যবাদ। না, অসংখ্য জনাব রাসেল। ধন্যবাদ। তথ্য মানে এত সব তথ্য জানতাম না, এই তথ্য দিয়ে সহায়তা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমি এই চাওয়া পাওয়ার আগে একটা কথা বলি,
আমরা স্বপ্ন দেখাতাম চাকরি করব না, চাকরি দিব, এইরকম একটা প্ল্যান নিয়ে আমরা গোল সেট আপ, ড্রিম সেট আপ সব করে ফেলছিলাম এবং মানুষকে স্বপ্ন দেখাইছি। অজস্র মানুষকে স্বপ্ন দেখার পর নিজের স্বপ্ন তো আর পরিবর্তন করা যায় না, তখন তো মুনাফিক হয়ে যাচ্ছি। ঠিক আছে? তো আমি যেটা করতাম, পড়াশোনা তো বন্ধ করা যাবে না, পড়াশোনা শেষ করার পর কখনো চাকরিতে অ্যাপ্লাই করিনি। আমি আমার জীবনে আমি কখনো চাকরিতে অ্যাপ্লাই করিনি। মানুষকে সবসময় বুঝাইছি ব্যবসা করতে হবে, বিজনেসটা যেটা বুঝাইছি। আর কোরআন হাদিসে একটা জিনিসই খুঁজে পেয়েছি, 90 ভাগ রুজি ব্যবসার মধ্যে। তো এই একটা জিনিস বুঝাইতে গিয়ে আমি কখনো চাকরিতে মানে জয়েন করি নাই, আবেদনও করি নাই কখনো। শুধুমাত্র এটার একটাই উদ্দেশ্য ছিল, প্রথম জীবনে ডেস্টিনির সঙ্গে যুক্ত হওয়া। তো এখন আমি একটা ব্যবসায়ী আর কি, মানে যা করি কোনো কিছুতে করতে পারি না, শুধু ব্যবসাটাই করতে পারি। উড়ো উড়ো মন হয়ে গেছে এখনো, শুধুমাত্র ব্যবসা করব বলে। আমি খুব ভালো আছি। ডেস্টিনির অজস্র নেগেটিভ এর মধ্যে পজিটিভ গুলা একটু কয়েক সেকেন্ডে বলি। সেটা হচ্ছে আমি একটা ব্যবসায়ী হয়ে গেছি ছোট থেকে। আর অসংখ্য ফ্রেন্ড সার্কেল তৈরি হয়েছিল সারা দেশব্যাপী। তো যেখানেই যেতাম, মানে ডেস্টিনির নাম বলতাম, অনেক অ্যাসোসিয়েট থাকতো, অনেক বড় ভাই থাকতো যারা খাওয়াতো, পড়াতো, ঘুরে বেড়াতো, বিভিন্ন সেমিনারে নিয়ে যেত। এত আন্তরিক, কখনো মানে কল্পনার বাইরে ছিল এটা। আর সবচেয়ে ভালো লাগার ব্যাপার ছিল, তারা অনেকেই এখন ঝরে পড়ে গেছে, অনেকেই চাকরি করে, অনেকেই অনেক রকম করে। যারা স্বপ্ন দেখাইছে তারা স্বপ্ন হয়তোবা ধরে রাখতে পারেনি, কিন্তু আমি সেই স্বপ্নে আমার ইমেলটা আমি এখনো সেই বজায় রেখেছি। সেই কবে থেকে আমি D2K এখনো ব্যবহার করি। আমি অনেক মিডিয়াতে কাজ করি, আমার মেল তাদের কাছে যায়। আমার মেলটা আছে mraselahmed d2k@gmail.com। আমি এখনো ভুলি নাই। আমার প্রথম জীবনে সাংবাদিকতা ডেস্টিনি দিয়েই শুরু হয়েছিল। তো আসলে জি হাজারো নেগেটিভ এর মধ্যে পজিটিভ গুলাই। আর তাদের কাছে চাওয়া পাওয়া, তারা যেন গ্রাহকের কথা চিন্তা করে নতুন ভাবে, নতুন উদ্যমে যেন, এই যে যারা স্বপ্ন দেখেছে তারা তো সবাই জোরে যায়নি, তারা তো ভিতরে ভিতরে গুমরিয়ে আছে যে কখন আশার আলো দেখবে। এই আশার আলোর অপেক্ষায় সবাই আছে। তো আমি চাই যারা এখনো জীবিত আছে, যারা এটা স্বপ্ন লালন করে, তারা যেন আবার একত্র হয়ে এক নতুন পরিচালনা পরিষদের সঙ্গে তাল মিলিয়ে যেন আবার চলতে পারে। আর পরিচালনা পরিষদও যেন এদেরকে সুনজরে নিয়ে এসে তাদের আবার আগের মতো করে নতুন ভাবে, নতুন উদ্যমে যেন এই যে গন্তব্যটা, এই যে আমাদের ডেস্টিনেশন, এই যে আমাদের ডেস্টিনি, এটা যেন আগের মতো করে যেন আবার চালু হয়। কারণ চালু হওয়ার কারণটা হচ্ছে, দেশে কোটি কোটি বেকার এখনো আছে। কিন্তু যখন ডেস্টিনিতে করতাম, যখন ডেস্টিনিতে থাকতাম, ডেস্টিনির ছত্রছায়ায় ছিলাম, তখন কেউ কখনো বলেনি যে আমাকে একটা চাকরি দাও, আমরা একটা চাকরি করব। এত হাহাকার ছিল না। নিজের স্বাবলম্বী হওয়ার জন্য সবাই যুদ্ধ করেছিল, একের পর এক, খেয়ে না খেয়ে। আগেও বলেছি, খেয়ে না খেয়ে যুদ্ধ করার মতো করেছে। নিজে না খেলেও পোশাক পরিচ্ছদ ভালো করেছিল, দেখতে মনে হতো হ্যান্ডসাম, একদম বিজনেসম্যানের মতো। তার ব্যবসাও করতো ভালো। কিন্তু হঠাৎ করে কোনো একটা ঝড় সব নষ্ট করে দিছে। আমি চাই এই ঝড় যেন কাটিয়ে উঠে আমরা আবার আগের মতো চলতে পারি। নতুন পরিচালনা পরিষদের কাছে আমার একটু চাওয়া পাওয়া যে, আমাদের প্রত্যন্ত অঞ্চল জয়পুরহাট, এখানে তো অজস্র কাস্টমার আছে, তাদেরকে যেন আহ সুদৃষ্টিতে দেখা হয় এবং তারা যেন তাদের ইনভেস্টের যে পরিমাণ ইনভেস্ট করেছে, ন্যূনতম তাদেরকে যেন সেই রকম টাকাটাও ফেরত দেওয়া হয়। আমার তাদের কাছে এইটুকু চাওয়া পাওয়া। আর ডেস্টিনির দীর্ঘায়ু কামনা করি, কারণ ডেস্টিনি ইজ দ্য বেস্ট আমার কাছে মনে হতো। যতই কথা শুনি মানুষের, তবু ভালো লাগার জায়গা ছিল ডেস্টিনি। জি ধন্যবাদ জনাব রাসেল আহমেদ খেতলাল থেকে আজকের এই প্রোগ্রামে আপনার মূল্যবান সময় দিয়েছেন, এই জন্য আপনার প্রতি আমরা ডেস্টিনি মুভমেন্ট নামের যে কর্মসূচি, এই কর্মসূচির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আশা করছি ভবিষ্যতে আমাদের আরো কোনো বিষয় নিয়ে যদি আমাদের আলোচনার বিষয় আসে, সেক্ষেত্রে আবারও আপনার কাছে আমরা সময় চাইলে অবশ্যই আপনি সময় দিবেন, আমরা সেই আশাবাদ জি ইনশাল্লাহ। ব্যক্ত করছি। ইনশাল্লাহ, অসংখ্য তো ধন্যবাদ আপনাকে। জি 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 অসংখ্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। সেই আর সাথে আপনার ডেস্টিনির দীর্ঘায়ু শেষ কামনা করি। আপনার শেষ একটি বক্তব্য দিয়ে শেষ করছি। যারা এই মুহূর্তে প্রোগ্রামটি দেখছেন বা পরে দেখবেন, তাদের ক্ষেত্রে বিনিয়োগকারী হিসেবে আপনার পরামর্শ। এটা ক্লিয়ার করে শুনতে পারিনি, যদি আরেকটু বলতেন লাস্ট। জি জি
সর্বশেষ যেটি সংক্ষেপে যে জি জি। যারা এই মুহূর্তে প্রোগ্রামটি দেখছেন বা সামনে প্রোগ্রাম দেখবেন, আপনার এই কথাগুলো শুনবেন, বিনিয়োগকারী হিসেবে যারা আপনার এই কথাগুলো শুনছেন বা শুনবেন, তাদের জন্য আপনার পরামর্শ। তাদের জন্য আমার পরামর্শ একটাই, তারা যেন হতাশ না হয়ে উম, পূর্বে যেন মানে কি হয়েছে না হয়েছে কান কথায় মানে চিলের কথা কান নিয়ে গেছে চিলে এরকম কোনো কথা না শুনে তারা যেন খবর লাগায়। এই যে আলিফ সেন্টার আছে, ডেস্টিনির বিভিন্ন কেন্দ্র মানে কর্মকর্তা আছে, তাদের সঙ্গে যেন যোগাযোগ রাখে এবং কি হয়েছে না হয়েছে খুঁটিনাটি বিষয় জানার পরে যেন তারা কমেন্ট করে এবং তারপরে যেন তারা মানে সিদ্ধান্ত নেয়। আর যারা এই মুহূর্তে এসব দেখতে পাচ্ছে লাইভ, তাদের কাছে আরো চাওয়া পাওয়া তারা যেন তাদের পাশের যারা থাকে, যারা ডেস্টিনিতে ইনভলভ ছিল, তাদের কেন যেন পৌঁছে দেয় যে আসলে নতুন কমিটি হয়েছে পুরো দমে আবার গ্রাহকের টাকাটা আসলে যেটা শুনলাম মানে ডিস্ট্রিবিউশন করার জন্য প্রসেস তৈরি করতেছে। আপনারা হতাশ হবেন না, ইনশাল্লাহ ডেস্টিনির পাশেই থাকুন। আমার দিক থেকে আম, তাদের এইটুকুই বলা যে তারা যেন হতাশ না হয়, কারণ এটা একটা ভালো লাগার জায়গা ছিল। আমরা যদি ভালোই না লাগতো তাহলে আমরা এত এত লক্ষ লক্ষ পরিবার আমরা একসঙ্গে হতাম না। অতএব যেহেতু আমরা পরিবারেরই একজন ছিলাম, পরিবারের মধ্যে ঝামেলা হতেই পারে, পরিবারকেই সেটা মানে কাটিয়ে উঠতে হয়। তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের নিজের জায়গা থেকে যারা ছিল মানে ইনভেস্ট করেছিল ডেস্টিনিতে, তাদের সঙ্গে যোগাযোগ করুন এবং তাদেরকে তথ্যটা জানিয়ে দিন। ডেস্টিনি আছে, থাকবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো জনাব রাসেল আহমেদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। জি, আপনার দীর্ঘায়ু কামনা করি, সেই সাথে ডেস্টিনি পরিবারের। জি, ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম।